অধিক টাকা কদাচিৎ কারো আর্থিক সমস্যা দূর করতে পারে। সমস্যা দূর করতে পারা যায় বুদ্ধির মাধ্যমে। ঋণের জর্জরিত ব্যক্তিদের উদ্দেশ্যে আমার এক বন্ধু প্রায় বলতেন, তুমি যদি দেখো যে গর্ত খুঁড়ে তুমি তোমার নিজেকে গর্তে ফেলে দিয়েছ, তাহলে গর্ত খোঁড়াটা বন্ধ করে দাও। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা প্রায় আমাদেরকে বলতেন যে জাপানিরা 3টা শক্তির ক্ষেত্রে সতর্ক থাকে: তলোয়ারের শক্তি, গয়নার শক্তি ও আয়নার শক্তি। তলোয়ার হলো অস্ত্র শক্তির প্রতীক। আমেরিকা অস্ত্রের জন্য কোটি কোটি ডলার ব্যয় করে এবং সেই কারণে সামরিক দিক থেকে তারা সর্বশ্রেষ্ঠ। গয়না হলো টাকার প্রতীক। একটা প্রচলিত সত্য কথা আছে, সোনার নিয়মটা মনে রেখো, যার কাছে সোনা আছে সেই নিয়ম বানায়। আয়না হলো আত্মজ্ঞানের প্রতীক। জাপানি বিজ্ঞের মতে এই 3টির মধ্যে আত্মজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা টাকাকে তাদের উপর নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দেয়। সহজভাবে বলতে গেলে সকালে জেগে ওঠে তারা কঠোর পরিশ্রম করতে বের হয়ে যায়। তারা প্রতিদিন যা করে তা বুঝতে তারা ব্যর্থ হয়। প্রতিদিন সকালে কাজে দৌড়ানোর জন্য মনে হয় যেন তারা তাদের পায়ে গুলি করেছে। টাকা পয়সার বিষয়টা ভালোভাবে না বুঝেই তারা টাকাকে তাদের উপর কর্তৃত্ব করার বিশাল ক্ষমতা দিয়ে দেয়। তখন টাকার ক্ষমতাটা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। তারা যদি আয়নার ক্ষমতাটাকে ব্যবহার করত, তাহলে তারা তাদের নিজেদের জিজ্ঞেস করত, এর কি কোনো মানে আছে? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তাদের নিজেদের ভেতরের জ্ঞান অর্থাৎ নিজের প্রতিভাতে বিশ্বাস না করে ভিড়ের সাথে তাল মিলিয়ে চলে। অন্যরা করে বলেই তারাও করে। তারা প্রশ্ন না করে মেনে নেয়। তাদেরকে যা বলা হয় প্রায়ই তারা তা অজ্ঞাতসারে নিজের ভেতরে বারবার বলতে থাকে। যেমন ধরুন, বিনিয়োগ করুন, অথবা আপনার বাড়িটা একটা সম্পদ। আপনার বাড়িটা আপনার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। আপনি বেশি ঋণ নিলে ট্যাক্সে ছাড় পাবেন। একটা নিরাপদ চাকরি নিন, ভুল করবেন না, ঝুঁকি নেবেন না, ইত্যাদি। এইরকম একটা কথা আছে যে অধিকাংশ লোকেরা পাবলিকের সম্মুখে কথা বলতে মৃত্যুর চেয়েও বেশি ভয় পায়। মনোবিজ্ঞানীদের মতে সমাজচ্যুত হওয়ার ভয়ে, সবার থেকে আলাদা হওয়ার ভয়ে, সমালোচিত হওয়ার ভয়ে, হাস্যকর হবার ভয়ে এবং নির্বাসিত হবার ভয়ে মানুষ পাবলিকের সামনে কথা বলতে ভয় পায়। অন্যদের থেকে আলাদা হয়ে যাবার ভয়টা মানুষের সমাধানের নতুন পথ খুঁজতে বাধা দেয়। এই কারণেই আমার শিক্ষিত বাবা বলতেন যে জাপানিরা আয়নার ক্ষমতাটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করে, কারণ মানুষ যখন আয়নার ভেতরে নিজেকে দেখে তখন আসল সত্যটা জানতে পারে। এবং এই কারণেই অধিকাংশ লোকেরা বলে সাবধানে চলো, আর এটা ভয়ের থেকেই বলে। এরকমটা সব ক্ষেত্রেই হয়, যেমন খেলাধুলা, সম্পর্ক, পেশা, টাকা। এটা হলো সেই একই ভয় যে কারণে সমালোচিত হওয়ার ভয়ে মানুষ সর্বসাধারণের মতামত অথবা লোকপ্রিয় রীতির বিরুদ্ধে প্রশ্ন না তুলে তা মেনে নেয়। আপনার বাড়ি একটা সম্পদ। একটা কনসোলেশন লোন নিন ও সকল ঋণ থেকে মুক্ত হন। কঠোর পরিশ্রম করুন, এটা আপনার পদোন্নতি। আমি একদিন ভাইস প্রেসিডেন্ট হব, টাকা জমান। যখন আমার মাইনে বাড়বে আমি আমাদের জন্য একটা বড় বাড়ি কিনব। মিউচুয়াল ফান্ডে টাকা রাখা নিরাপদ। টিকল মি অ্যালমোডল এখন আর স্টকে নেই, কিন্তু আমার কাছে একটা আছে। এটা নিতে এখনো কোনো ক্রেতা আসেনি। আসলে সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক বড় বড় আর্থিক সমস্যার সৃষ্টি হয়। মাঝে মধ্যে ভয়টা সরিয়ে রেখে আমাদের সবাইকে আয়নার দিকে তাকিয়ে নিজের অন্তর্নিহিত জ্ঞানটাকে বাস্তবে উপলব্ধি করা প্রয়োজন। মাইক ও আমি যখন 16 বছরে পা রাখলাম তখন স্কুলে আমাদের সমস্যা হতে লাগলো। আমরা খারাপ ছিলাম না, আমরা অন্যদের থেকে আলাদা হতে শুরু করেছিলাম। আমরা স্কুলের পরে ও সপ্তাহান্তে মাইকের বাবার জন্য কাজ করতাম। মাইক ও আমি কাজের শেষে ঘন্টার পর ঘন্টা তার টেবিলে বসতাম, যেখানে বসে তিনি ব্যাংকের লোক, অ্যাটর্নি, অ্যাকাউন্টেন্ট, দালাল, বিনিয়োগকারী, ম্যানেজার ও কর্মচারীদের সাথে মিটিং করতেন। সেখানে তিনি এমন একজন লোক ছিলেন যিনি কিনা 13 বছর বয়সে স্কুল ত্যাগ করেছিলেন, কিন্তু এখন তিনি অনেক শিক্ষিত লোকদেরকে পরিচালনা করছেন, নির্দেশনা দিচ্ছেন, আদেশ করছেন এবং জবাব চাইছেন। তারা তার আজ্ঞাবহ এবং তিনি যখন তাদের কাজের অনুমোদন দেয় না তখন তারা তার কাছে নত হয়ে থাকে। এই একটা লোককেই পাওয়া গেল যিনি কিনা ভিড়ের সাথে তাল মেলাননি। লোকটা তার নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়েছেন এবং কথাগুলোকে অবজ্ঞা করেছেন। আমাদেরকে এইভাবে করতে হবে কারণ প্রত্যেকে এইভাবে করছে, আমি পারি না। এইসব কথা তিনি একদম অপছন্দ করতেন।
আপনি যদি তাকে দিয়ে কিছু করাতে চান তাহলে তাকে শুধু বলেন, আমার মনে হয় না আপনি এটা করতে পারবেন। মাইক ও আমি তার টেবিলের মিটিংয়ে বসে যা শিখেছিলাম, পুরো স্কুল ও কলেজ জীবন মিলিয়েও আমরা তা শিখিনি। মাইকের বাবা স্কুলে শিক্ষিত ছিল না, কিন্তু আর্থিক দিক থেকে তিনি শিক্ষিত ছিলেন এবং ফলে সফলতা পেয়েছেন। তিনি বারবারই আমাদেরকে বলতেন, একজন বুদ্ধিমান লোক তার নিজের চেয়েও বুদ্ধিমান লোককে চাকরিতে নিয়োগ দেয়। তাই মাইক ও আমি ঘন্টার পর ঘন্টা বুদ্ধিমান লোকেদের কথা শোনা, তাদের কাজের ধরন সম্পর্কে জানা ও শিক্ষা অর্জন করতে পারতাম। এই কারণে মাইক ও আমি শিক্ষকদের শেখানো বদ্ধমূল ধারণাগুলো মেনে নিতে পারতাম না। ওইটাই আমাদের সমস্যা সৃষ্টি করেছিল। যখনই শিক্ষক বলতেন, যদি তুমি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে বাস্তব দুনিয়ায় তুমি কিছু করতে পারবে না, তখন মাইক ও আমি আমাদের ভ্রু উপরের দিকে তুলতাম। যখন আমাদেরকে বাধা ধরার নিয়ম মেনে নিতে বলা হতো এবং এর বাইরে যেতে নিষেধ করা হতো, আমরা তখন বুঝতে পারতাম স্কুলের শিক্ষা পদ্ধতি আসলে সৃজনশীলতাকে নিরুৎসাহিত করছে। তখন আমরা বুঝতে শুরু করলাম কেন আমাদের ধনী পিতা বলতেন যে স্কুলের পদ্ধতিটা ডিজাইন করা হয়েছে ভালো কর্মচারী তৈরি করার জন্য, মালিক তৈরি করার জন্য নয়। মাইক ও আমি মাঝে মধ্যে শিক্ষকদেরকে প্রশ্ন করতাম, আমরা যা পড়ছি তা কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়, অথবা আমরা জিজ্ঞেস করতাম কেন আমরা টাকা সম্পর্কে শিখছি না এবং এটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে শিখছি না। প্রায়শই আমাদের পরের প্রশ্নটার উত্তরে বলা হতো যে টাকা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা যদি আমাদের শিক্ষাকে বাড়াতে পারি তাহলে টাকা এমনিতে আসবে। আমরা যতই টাকার ক্ষমতা সম্পর্কে শিখছিলাম ততই আমাদের শিক্ষক ও সহপাঠীদের থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার উচ্চ শিক্ষিত বাবা কখনো আমাকে ভালো ফলাফলের জন্য চাপ দেননি। আমি আশ্চর্য হয়ে ভাবতাম কেন দেন না, কিন্তু টাকার ধারণা সম্পর্কে আমাদের মধ্যে মত পার্থক্য ঠিকই সৃষ্টি হয়েছিল। যখন আমার বয়স 16 বছর, টাকার বিষয়ে আমার বাবা মায়ের চেয়ে আমার ভিত্তি আরো বেশি ভালো ছিল। আমি হিসাবের বই সংরক্ষণ করতে পারতাম। ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, কর্পোরেট অ্যাটর্নি, ব্যাংকার, বিনিয়োগকারী ইত্যাদি ইত্যাদি লোকদের সাথে কথা বলতাম, কিন্তু আমার বাবা শিক্ষকদের সাথে কথা বলতেন। একদিন আমার বাবা আমাকে বলেছিলেন আমাদের বাড়িটা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ। আমি যখন বুঝিয়ে বললাম যে একটা বাড়ি কখনো বড় বিনিয়োগ হতে পারে না, তখন আমাদের মাঝে একটা অসন্তুষ্টজনক তর্ক বিতর্ক ঘটে গেল। নিচের ডায়াগ্রামটা আমার ধনী বাবা ও দরিদ্র বাবার বাড়ি সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্য প্রদর্শন করবে। আমার একজন বাবা মনে করেন তার বাড়িটা একটা সম্পদ এবং অন্য বাবা মনে করেন এটা একটা দায়। আমার মনে আছে আমি নিচের ডায়াগ্রামটা ব্যবহার করে আমার বাবাকে ক্যাশ ফ্লো সম্পর্কে বুঝিয়েছিলাম। আমি তাকে আরো বুঝিয়েছিলাম যে একটা বাড়ির সাথে সাথে আরো কত আনুষঙ্গিক খরচ বেড়ে যায়। একটা বড় বাড়ি মানে হচ্ছে বড় ধরনের খরচ, এবং তখন ক্যাশ ফ্লো খরচের সারির বাইরে চলে যেতে থাকে। বাড়িটা যে সম্পদ নয় সে বিষয়ে আমি আজও চ্যালেঞ্জ করি। আমি জানি অনেকের কাছে এটা একটা স্বপ্ন এবং বড় একটা বিনিয়োগ, এবং নিজে একটা বাড়ির মালিক হওয়া একেবারে কিছু না থাকার চেয়ে ভালো। এই লোকপ্রিয় ধারণাটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে প্রস্তাব করব। যদি আমি ও আমার স্ত্রীকে একটা বড় ও ঝকঝকে বাড়ি কিনতে হয়, তাহলে আমরা ধরে নেব এটা একটা সম্পত্তি নয়, একটা দায়, কারণ এতে আমাদের পকেট থেকে টাকা বের হয়ে যাবে। এখানে আমরা যুক্তিগুলো উপস্থাপন করছি। আমি সত্যি আশা করি না যে অধিকাংশরা এর সাথে একমত হবেন, কারণ সুন্দর একটা বাড়ি হলো আবেগের ব্যাপার। যখন হাতে টাকা আসে তখন উচ্চমাত্রার আবেগ নিম্নমানের বৃদ্ধির দিকে ঝুঁকে পড়ে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জেনেছি যে টাকা প্রত্যেক সিদ্ধান্তকে আবেগ দিয়ে প্রভাবিত করে। বাড়ি প্রসঙ্গে আমি দেখেছি যে অধিকাংশ লোকেরা বাড়ি ভাড়া মেটানোর জন্য তারা সারা জীবন কাজ করে যায়, কিন্তু তারা নিজে মালিক হতে পারে না। অন্যদিকে কিছু লোক কয়েক বছর পর পর একটা নতুন বাড়ি কিনে আর প্রত্যেকবার পূর্বের ঋণ শোধ দেওয়ার জন্য 30 বছর মেয়াদী লোন নেয়। 2. মর্টগেজের পাওনা পরিশোধ করে যদিও তারা ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পায়, কিন্তু তাদের বাকি সব খরচের ট্যাক্স ঠিকই ডলারে পরিশোধ করতে হয়, এমনকি মর্টগেজের পাওনা পরিশোধ হয়ে যাবার পরেও। 3. সম্পত্তির ট্যাক্স। আমার স্ত্রীর পিতামাতা যখন দেখলেন তাদের বাড়ির সম্পত্তির ট্যাক্স মাসে $1000 গিয়ে দাঁড়িয়েছে, তখন তারা বেশ মর্মাঘাতী হলেন। এটা তাদের অবসর গ্রহণের পরের ঘটনা।
এই বৃদ্ধিটা তাদের অবসরের বাজেটের ওপর বেশ চাপ সৃষ্টি করেছিল, তাই তারা এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। 4. সবসময় বাড়ির দাম বাড়বে তা নয়। 1997 সালে আমার এক বন্ধু ছিল যার $1 মিলিয়ন একটি বাড়ি ছিল। সেই বাড়িটা আজকে শুধুমাত্র $7 লাখ বিক্রি হবে। 5. সুযোগের সৎ ব্যবহার করতে না পারলে সবচেয়ে বড় ক্ষতিটা হয়। যদি আপনার সব টাকা বাড়িতে লগ্নি করে ফেলেন, তাহলে আপনাকে হয়তো আরো কঠোর পরিশ্রম করতে বাধ্য হতে হবে, কারণ আপনার টাকা সম্পত্তির সারিতে যুক্ত হওয়ার পরিবর্তে অনবরত খরচের সারির বাহিরে প্রবাহিত হচ্ছে। আর এটা হলো মধ্যবিত্ত শ্রেণীর ক্যাশ ফ্লো প্যাটার্ন। একটি তরুণ দম্পতি যদি শুরুতেই তাদের সম্পত্তির সারিতে আরো বেশি টাকা লগ্নি করত, তাহলে তাদের পরবর্তী বছরগুলো আরো সহজতর হতো। বিশেষভাবে যখন তারা তাদের সন্তানদের কলেজে পাঠাবে, তখন তাদের সম্পত্তি আরো বৃদ্ধি পেত এবং খরচাদি মেটাতে তাদের সহযোগিতা করার জন্য তা যথেষ্ট হতো। আসলে প্রায় সময়ই একটা বাড়ি পাহাড় সম খরচের হোম ইকুইটি ঋণ টানার বাহনে পরিণত হয়। সংক্ষেপে বলতে গেলে একেবারে শুরুর দিকে একটা বিনিয়োগের পোর্টফোলিও করার পরিবর্তে একটি ব্যয়বহুল বাড়ির মালিক হওয়াটা শেষ পর্যন্ত 3 ধরনের প্রভাব ফেলে, যা নিচে প্রদত্ত। 1. সময়ের অপচয়। এই সময়টায় অন্যান্য সম্পত্তির মূল্য বৃদ্ধি পেতে পারত। 2. পুঁজির অধিক অপচয়, যা উচ্চ খরচে ব্যবস্থাপনা করার বাড়িতে লগ্নি না করে অন্যত্র বিনিয়োগ করা যেতে পারত। 3. শিক্ষায় ক্ষতি। প্রায় লোকেরা তাদের বাড়ি, সঞ্চয় ও অবসর পরিকল্পনাকে তাদের সম্পত্তির সারিতে ধারণা করে, কারণ বিনিয়োগ করার মতো তাদের হাতে টাকা থাকে না। ফলে বিনিয়োগের অভিজ্ঞতাও তাদের হয় না। তারা কখনোই সফিস্টিকেটেড ইনভেস্টর হতে পারে না। সফিস্টিকেটেড ইনভেস্টরের কাছে সবচেয়ে ভালো বিনিয়োগগুলো বিক্রয় করা হয়, যা পরবর্তীতে সতর্ক বিনিয়োগকারীদের কাছে বিক্রয় করা যায়। আমি এরকম বলছি না যে আপনারা বাড়ি কিনবেন না, আমি বলছি আপনারা সম্পত্তি ও দায়ের মধ্যকার তফাৎটা বুঝুন। আমার যখন একটি বড় বাড়ির প্রয়োজন হবে, তখন আমি সর্বপ্রথম সম্পত্তি কিনব, যা বাড়ির মূল্য পরিশোধ করতে আমার ক্যাশ ফ্লোকে বাড়িয়ে দেবে। আমার শিক্ষিত বাবার ব্যক্তিগত আর্থিক স্টেটমেন্টটা হলো ইঁদুর দৌড়ে আটকা পড়া লোকদের জীবনের সবচেয়ে উত্তম প্রমাণ। তার খরচগুলো সবসময় তার আয়ের সমানে সমানে থাকত, ফলে তিনি কখনো সম্পত্তিতে বিনিয়োগ করতে পারতেন না। এর ফলে তার দায়গুলো, যেমন মর্টগেজ ও ক্রেডিট কার্ডের ঋণ, তার সম্পত্তির চেয়ে বেশি হয়ে যেত। আমার ধনী বাবার আর্থিক স্টেটমেন্টের দিকে নজর দিলে বোঝা যায় ধনীরা আরো ধনী হচ্ছে, আর খরচগুলোকে মেটানোর জন্য সম্পত্তির সারি থেকে আরো পর্যাপ্ত বেশি আয় হয়। বাড়িটা সম্পত্তির সারিতে যুক্ত হয়ে আবার বিনিয়োগে পরিণত হচ্ছে। সম্পত্তির সারি বৃদ্ধি পেতে থাকে এবং তাই যা আয় হয় তা শুধু বাড়তেই থাকে। মধ্যবিত্তরা সবসময় নিজেদেরকে আর্থিক সংগ্রামের মধ্যে খুঁজে পায়। তাদের প্রাথমিক আয় আসে তাদের বেতন থেকে, এবং তাদের বেতন বাড়ার সাথে সাথে তাদের ট্যাক্সও বাড়ে। এভাবে শুরু হয় ইঁদুর দৌড়। আয় সৃষ্টি করতে পারে এমন সম্পদে বিনিয়োগ করার পরিবর্তে তারা তাদের বাড়িটাকে প্রধান সম্পদ বানিয়ে ফেলে। বাহ! বাড়িকে বিনিয়োগ হিসেবে ধারণা করার রীতি এবং বেতন বৃদ্ধির মনস্তাত্ত্বিক ব্যাপারের অর্থ হলো আপনি একটি বড় বাড়ি কিনতে পারেন, অর্থাৎ আজকের ঋণ সর্বস্ব সমাজের মাঝে আপনি আরো বেশি ব্যয় করুন। এই ক্রমবর্ধমান ব্যয়ের প্রক্রিয়াটা পরিবারগুলোকে আরো বেশি ঋণগ্রস্ত করে দেয়, আরো বেশি আর্থিক অনিশ্চয়তায় ফেলে দেয়। এমনকি যখন তারা তাদের চাকরিতে উন্নতি লাভ করে ও প্রতিনিয়ত বাড়তি বেতন পেতে থাকে, তখনও এমনটা ঘটে। দুর্বল আর্থিক শিক্ষার কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ জীবনযাপন করতে হয়। 1990-এর দশকগুলোতে ব্যাপকভাবে চাকরি থেকে ছাঁটাই ও ব্যবসাগুলো ক্রমে ছোট হয়ে যাওয়ার ফলে মধ্যবিত্ত শ্রেণীর ওপর বেশ আর্থিক প্রভাব পড়ে। হঠাৎ করে কোম্পানিগুলোর পেনশন প্ল্যান 401k প্ল্যানে পরিণত হয়ে যায়। সামাজিক নিরাপত্তাও তখন সমস্যাগ্রস্ত হয়ে পড়ে এবং অবসরের সম্বল হিসেবে তখন এটাকে আর গণনার মধ্যে আনা যায় না। মধ্যবিত্তদের মাঝে তখন ভয় দেখা দিল। তবে আজকে ভালো দিকটা হলো এই যে ওই লোকগুলো ওই ব্যাপারগুলোকে অনুধাবন করতে পেরেছে এবং মিউচুয়াল ফান্ড কিনতে শুরু করেছে। স্টক মার্কেটে আজকে আমরা লম্বা লাইন দেখতে পাই, কারণ বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। আজকে মধ্যবিত্ত শ্রেণীর চাহিদা মেটানোর জন্য আরো বেশি বেশি মিউচুয়াল ফান্ড সৃষ্টি হচ্ছে। মিউচুয়াল ফান্ড জনপ্রিয় হচ্ছে কারণ এগুলো নিরাপদ,
সাধারণ মিউচুয়াল ফান্ড ক্রেতারা ট্যাক্স ও মর্টগেজ পরিশোধ করার জন্য কাজ করায় ব্যস্ত। তারা তাদের সন্তানের কলেজের খরচ ও ক্রেডিট কার্ডের খরচ নির্বাহের জন্য সঞ্চয় করতে ব্যস্ত। কিভাবে বিনিয়োগ করতে হয় তা শেখার জন্য তাদের হাতে সময় নেই। তাই তারা মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের পারদর্শিতার ওপর নির্ভর করে থাকে। এর আরও কারণ হলো মিউচুয়াল ফান্ডে আরও বিভিন্ন ধরনের বিনিয়োগের ব্যবস্থা রয়েছে বলে তারা মনে করে যে তাদের টাকা নিরাপদে থাকবে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর এই দলটা ডাইভার্সিফাই নামক ফালতু নীতিতে আশ্বস্ত হয়, যা মিউচুয়াল ফান্ডের দালালরা ও ফাইন্যান্সিয়াল প্ল্যানাররা তৈরি করে। তারা বলে সাবধানে ভূমিটাকে পালন করুন, ঝুঁকি নেবেন না। আসল দুঃখের বিষয় হলো এই যে শুরুর দিকে আর্থিক শিক্ষার অভাব থাকার কারণে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা নিজেরাই ঝুঁকি তৈরি করে ফেলে। পরে তাদেরকে নিরাপদে পা ফেলতে হয়, কারণ তাদের আর্থিক অবস্থা তখন ভঙ্গুর। তাদের ব্যালেন্স শিট আর তখন নিয়ন্ত্রণে নেই। তারা তখন একটার পর একটা দায়ে আবদ্ধ হয়ে পড়েছে। তাদের প্রকৃত কোনো সম্পদও নেই যা আয়কে বাড়াতে পারে। সাধারণত তাদের বেতনই তাদের আয়ের একমাত্র উৎস। তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে তাদের মালিকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই যখন লাইফ টাইম চুক্তি করার আসল সুযোগটা আসে, তখন সেই সব লোকেরা সুযোগের সৎ ব্যবহার করতে পারে না। তারা তখন খুব সাবধানতা অবলম্বন করে। এর সাধারণ কারণ হলো তারা কঠোর পরিশ্রম করে অনেক ট্যাক্স দিতে হয় এবং তারা ঋণে জর্জরিত। আমি পাঠের শুরুতে যেমনটি বলেছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো একটি সম্পদ ও একটি দায়ের মধ্যকার পার্থক্যটাকে জানা। একবার যখন আপনি পার্থক্যটা বুঝে ফেলবেন, তখন আপনি শুধু আয় বর্ধিত করে এমন সম্পদ কেনায় মনোনিবেশ করবেন। ধনী হওয়ার পথে চলতে শুরু করার এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। এইভাবে চলতে থাকুন, দেখবেন আপনার সম্পত্তির সারি বৃদ্ধি পাচ্ছে। দায় ও খরচ কমানোর দিকে লক্ষ্য রাখুন। এতে আপনার টাকার পরিমাণ বাড়বে এবং সম্পত্তির সারি পূর্ণ হতে থাকবে। শীঘ্রই আপনার সম্পদের ভিত এত মজবুত হবে যে আপনি আরো দূরকল্পে বিনিয়োগ করতে সমর্থ হবেন। এই বিনিয়োগগুলো আপনাকে শতভাগ লাভসহ ফিরিয়ে দেবে। $5,000 বিনিয়োগগুলো শীঘ্রই 1 মিলিয়নে রূপান্তর হবে, অথবা এর চেয়েও বেশি হতে পারে। মধ্যবিত্তরা এই বিনিয়োগগুলোকে খুব ঝুঁকিপূর্ণ বলে থাকে। বিনিয়োগ কখনো ঝুঁকি হয় না। আর্থিক অজ্ঞতার কারণে আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও অনেকের কাছে তা খুবই ঝুঁকিপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। জনসাধারণ যা করে আপনিও যদি তাই করেন, তাহলে আপনি নিচের ছবিটা পাবেন। একজন কর্মচারী ও একজন বাড়ির মালিক হিসেবে সাধারণত আপনার পরিশ্রমের ফলাফলটা নিম্নরূপ। 1. আপনি অন্যের জন্য কাজ করেন। অধিকাংশ লোক বেতনের জন্য কাজ করে, যা মালিক বা শেয়ার হোল্ডারদেরকে আরো ধনী বানিয়ে দেয়। আপনার চেষ্টা ও সফলতা আপনার মালিককে সফল হতে ও অবসরে যেতে সাহায্য করে। 2. আপনি সরকারের জন্য কাজ করেন। আপনি বেতন হাতে পাওয়ার পূর্বেই আপনার বেতন থেকে সরকার তাদের অংশটা কেটে নিয়ে রেখে দেয়। আরো কঠোর পরিশ্রম করে আপনি আসলে আপনার ট্যাক্সের পরিমাণটাই বাড়াচ্ছেন, যা সরকার নিয়ে নেয়। সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য অধিকাংশ লোকদের বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কাজ করতে হয়। 3. আপনি ব্যাংকের জন্য কাজ করেন। ট্যাক্সের পরে সাধারণত আপনার সবচেয়ে বড় খরচটা হলো আপনার মর্টগেজ ও ক্রেডিট কার্ডের ঋণ। কঠোর পরিশ্রম করে কাজ করার সুস্পষ্ট সমস্যা হলো এই যে আপনার বাড়তি প্রচেষ্টার একটা বড় অংশ ওই 3টি পর্যায়ে নিয়ে নেওয়া হয়। আপনাকে শিখতে হবে কিভাবে আপনার বাড়তি প্রচেষ্টাকে সরাসরি আপনার নিজের ও পরিবারের লাভে কাজে লাগাবেন। আপনি একবার যখন সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার নিজেরটা নিজেই করবেন, তখন আপনি কিভাবে আপনার লক্ষ্য স্থির করবেন। অর্জিত সম্পত্তির মূল্য পরিশোধের জন্য অধিকাংশ লোকেরা অবশ্যই তাদের পেশাটাকে ঠিক রাখে এবং তাদের বেতনের উপর নির্ভরশীল হয়। তাদের সম্পত্তি যখন বাড়তে থাকে, তখন কিভাবে তারা তাদের সফলতা বৃদ্ধির পরিমাপ করে। কখন কেউ অনুধাবন করে যে তারা ধনী, তাদের কাছে ধন আছে। সম্পত্তি ও দায় প্রসঙ্গে আমার যেমন একটি নিজস্ব সংজ্ঞা আছে, তেমনি ধন প্রসঙ্গেও আমার নিজস্ব একটি সংজ্ঞা আছে। আসলে আমি এই সংজ্ঞাটাকে বাকমিনস্টার ফুলার নামক এক ব্যক্তির থেকে পেয়েছি। কেউ তাকে ভণ্ড মনে করে, আবার অন্যরা তাকে অত্যন্ত প্রতিভাধর মনে করে। বেশ কয়েক বছর পূর্বে তিনি আর্কিটেক্টদের মাঝে খুব আলোচিত হয়েছিলেন, কারণ 1961 সালের জিওডেস্টিক হোম নামক এক ধরনের প্যাটার্নের জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু এই আবেদনে ফুলার ধন সম্পর্কেও কিছু কথা বলেছিলেন। প্রথমে এটা সবাইকে হতভম্ব করে দিয়েছিল,
কিন্তু যখন এটাকে সম্পূর্ণ পাঠ করা হলো তখন এটা কিছুটা বোধগম্য হয়েছিল। একজন ব্যক্তির আগামী আরো কতদিন বেঁচে থাকার সামর্থ্য আছে তাই হলো ধন। অথবা আজকে যদি আমি কাজ করা বন্ধ করে দিই তাহলে আর কতদিন চলতে পারবো? এই প্রশ্নের উত্তরকেই এখানে ধন বোঝানো হয়েছে। সম্পত্তি ও দায়ের মধ্যকার পার্থক্যটা পাকা মূল্যের মতো নয়। পাকা মূল্য বলতে একজন ব্যক্তির দামি ফালতু জিনিসের মধ্যে যেসব ফালতু মতামত দ্বারা পরিপূর্ণ থাকে তাকে বোঝায়। একটি সত্যিকারের সঠিক পরিমাপের উন্নয়নের জন্য এই সংজ্ঞাটা সম্ভাবনার সৃষ্টি করতে পারে। আমি এখন পরিমাপ করতে পারি এবং সত্যিই জানি যে আমি আমার লক্ষ্যের কোন অবস্থাটায় দাঁড়িয়ে আর্থিক স্বাধীনতা পেয়েছি। পাকা মূল্যের তালিকায় টাকা দিয়ে কেনা যায় না এমন সম্পদ যুক্ত হয়, যেমন এমন জিনিস যা কেনার পর গ্যারেজে পড়ে আছে। আপনার টাকা আরো কি পরিমাণে টাকা বানাচ্ছে তাকে ধন বলে, যার থেকে নির্ধারিত হবে আপনার আর্থিক স্থায়িত্ব। খরচের সারির সাথে সম্পত্তির সারির তুলনা করে ক্যাশ ফ্লো পরিমাণ করাকে ধন বলে। এখানে একটা উদাহরণ দেয়া যাক। ধরুন আমার সম্পত্তির সারি থেকে প্রতি মাসে ক্যাশ ফ্লো হয় $1000 এবং আমার প্রতি মাসে খরচ হয় $2000। তাহলে আমার ধন কত? চলুন বাকমিনিস্টার ফুলারের সংজ্ঞায় ফিরে যায়। তার সংজ্ঞায় বলা হয়েছিল আমি আর কতদিন বাঁচতে পারি। ধরে নিলাম মাসটি 30 দিনের। সংজ্ঞা অনুসারে আমার আরো অর্ধেক মাসের ক্যাশ ফ্লো আছে। আমি যখন আমার সম্পত্তির সারি থেকে $2000 ক্যাশ ফ্লো পাবো তখন আমি আমার নিজেকে ধনী বলতে পারবো। সুতরাং আমি এখনো ধনী নই, তবে আমার ধন আছে। এখন আমার সম্পত্তি থেকে প্রতি মাসে সেই পরিমাণ আয় আসে না যাতে আমার প্রতি মাসের সম্পূর্ণ খরচ মিটে যায়। আমি যদি আমার খরচ বাড়াতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে অবশ্যই আমার সম্পত্তি থেকে সেই হারে ক্যাশ ফ্লো বাড়াতে হবে যেন আমার ধনের পরিমাণ ঠিক থাকে। লক্ষ্য করলে দেখবেন যে এটা হচ্ছে সেই সময় যখন আমি আর আমার বেতনের উপর নির্ভরশীল নই। আমি লক্ষ্য স্থির করে রেখেছিলাম এবং তাই আমি এমন একটি সম্পত্তির সারি তৈরি করেছি যা আমাকে আর্থিকভাবে স্বাধীনতা দিয়েছে। আজকে যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে আমি আমার সম্পত্তির সারি থেকে আগত ক্যাশ ফ্লো দিয়ে আমার মাসিক খরচ মেটাতে সক্ষম হব। আমার পরবর্তী লক্ষ্য হবে আমার সম্পত্তির অতিরিক্ত ক্যাশ ফ্লো পুনরায় বিনিয়োগ করে সম্পত্তির সারিতে যুক্ত করা। আমার সম্পত্তির সারিতে যত বেশি টাকা যুক্ত হবে আমার সম্পত্তির সারিও তত বৃদ্ধি পেতে থাকবে। আমার সম্পত্তি যত বৃদ্ধি পেতে থাকবে আমার ক্যাশ ফ্লো ততই বৃদ্ধি পেতে থাকবে। আর যতদিন আমার খরচগুলোকে সম্পত্তি থেকে আগত ক্যাশ ফ্লোর চেয়ে কম রাখতে পারবো ততদিন পর্যন্ত বিনা শ্রমের আয় দ্বারা আমি ধনী হতে থাকব। এই পুনঃ বিনিয়োগ যতদিন চলতে থাকবে ততদিন আমি ধনী হতে থাকব। ধনী হওয়ার আসল সংজ্ঞাটা ধনের মালিকের কাছে তখন ধরা পড়বে। কখনো খুব বেশি ধনী হওয়া যায় না। এই পর্যবেক্ষণগুলো মনে রাখবেন। ধনীরা সম্পদ কিনে, দরিদ্রদের শুধু খরচ থাকে। মধ্যবিত্তরা সম্পদ মনে করে দায় কিনে। তাহলে কিভাবে আমি নিজের কাজ নিজে করব? উত্তরটা কি?